আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। তোমাদের সাথে আছি আমি লিওন, স্টাডিং এমবিবিএস অ্যাট শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। আজকে ফিকটাস ইউনিভার্স প্রেজেন্টিং ফিকটাস একাডেমির একটা নতুন সিরিজ, যেটার নাম হচ্ছে এইচএসসি ইফেক্টিভ কেমিস্ট্রি। এই পার্টে তোমাদের সাথে আমি যুক্ত আছি। তাহলে চলো তোমাদেরকে প্রথমেই এই শব্দটার মিনিং একটু বোঝাই, যে ইফেক্টিভ কেমিস্ট্রি আমরা কেন বলতে চাচ্ছি বা এটার প্রয়োজনীয়তা আসলে কী। তোমরা যারা সদ্য এসএসসি পাস করে এইচএসসিতে উঠেছো, অর্থাৎ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমরা এসএসসিতে যে বইগুলো পড়তে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা চ্যাপ্টার বা এই তিনটা বই তোমাদের আসলে যে আয়তনের ছিল, তোমরা ইন্টারমিডিয়েটে উঠে খেয়াল করতেছো যে তোমাদের এইচএসসিতে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, অর্থাৎ এই যে এরকম দেখতে যে দুইটা বই, এই দুইটা বইকে যদি তুমি টেবিলে একটার উপর আরেকটা রাখো, তাহলে তাদের যে আয়তন হয় তোমার এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি সাথে দুই একটা ম্যাথের বই সহ সেম আয়তনের দেখায়। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় বড় বইগুলোর সব কিছু কি তোমার আসলে পড়তে হয়? উত্তর হচ্ছে একদমই না। আমি আমার এবং তো আমাদের সাথে যুক্ত অন্যান্য ভাইদের এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা ফাইন্ড আউট করেছি যে তোমাদের এত বড় বইয়ের যে 100% জায়গা আছে, তার মধ্যে মাত্র 30% এমন অংশ আছে যেগুলো তোমাকে বুঝতে হয়, পারতে হয়, মনে রাখতে হয়, আয়ত্তে রাখতে হয়। অর্থাৎ তুমি যদি শুরুতেই সব কিছু পড়ার চেষ্টা না করে যে অংশগুলো তোমাকে আসলে পরীক্ষায় ভালো করতে সাহায্য করে সেগুলো আলাদা করে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে কিন্তু ইজিলি তুমি এই সাবজেক্টগুলোতে ভালো করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে করণীয় হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে তোমাদেরকে পড়ানো, আর যতটুকু বোঝা দরকার ততটুকু সঠিক ওয়েতে বোঝানো, যাতে তোমার মুখস্থ নির্ভরতা কমে যায়। বিশেষ করে কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোতে কিন্তু খুব বেশি মুখস্থ করতে হয় না বায়োলজির মতো। তো এখানে যদি তুমি জিনিসগুলো সঠিকভাবে ধারণা নাও, তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ সিলেবাসটার উপর সহজ আয়ত্তে আনতে পারো। তাহলে এই যে এই জায়গাটা, আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া এবং যতটুকু পড়া বা বোঝা দরকার ততটুকু বোঝার মাধ্যমে আমরা যে এই সিরিজটা চালু করতেছি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে এইচএসসি ইফেক্টিভ কেমিস্ট্রি। এর আন্ডারে আমাদের দুইটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ শুরু করতেছি ইনিশিয়ালি। তার মধ্যে একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা বায়োলজি। আর খুব শীঘ্রই আমরা ফিজিক্স নিয়েও সেমভাবেই কাজ করা শুরু করব। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের প্রথম লেকচার ক্লাসে আলোচনা করব তোমাদের এইচএসসি সেকেন্ড পার্ট এর তৃতীয় চ্যাপ্টার পরিমাণগত রসায়ন নিয়ে। আচ্ছা, লেকচারের শুরুতে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং এই যে কোশ্চেনটা দেখতে পারতেছো, এটাকে তোমরা একটু লিখে নাও। এই কোশ্চেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই চ্যাপ্টারটিকে ইফেক্টিভ কেমিস্ট্রির আওতায় 6টা অংশে ভাগ করেছি। তার মধ্যে প্রথম অংশটা হচ্ছে এই পার্টটার প্রথম অংশে আমাদের 2 থেকে 3টা লেকচার হবে। একটা হবে লেকচার ক্লাস, তারপর হবে কোশ্চেন সলভিং ক্লাস। এই দুইটা ক্লাসের পর আশা করি তোমরা এই কোশ্চেনটা, যেটা বুয়েটে 13-14 সালে আসা একটা প্রশ্ন, তোমরা নিজে থেকে বুঝে এই কোশ্চেনটা সলভ করতে পারবা। এটা আমাদের হচ্ছে লার্নিং অবজেক্টিভ, অর্থাৎ আমরা এই দুইটা লেকচার শেষে আশা করি এটা নিজে থেকে বুঝে বুঝে প্রত্যেকটা স্টুডেন্ট সলভ করতে পারবো। তাই তোমরা একটু সময় নিয়ে এটাকে নোট ডাউন করো, তারপর আমরা আগাবো আমাদের লেকচারের দিকে। আচ্ছা, প্রথমত খেয়াল করো আমাদের চ্যাপ্টারটার নাম। একটা চ্যাপ্টারের নামের মধ্যেই তার মূল বিষয়গুলো আসলে লুকায়িত থাকে। তাহলে আমরা নামটাকে একটু অ্যানালাইসিস করে নিই। দেখো, পরিমাণগত রসায়ন। এখানে প্রথমতই একটা নাম, যেটা হচ্ছে পরিমাণ। এটা আমরা সবাই জানি, যে কোনো কিছু পরিমাপ করা, সেটা দৈর্ঘ্য হোক, ওজন হোক, বা যে কোনো কিছু পরিমাপকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে পরিমাণ কথাটাকে কেন ইউজ করতেছি? এর মূল কারণ হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক দ্রব্যগুলো ইউজ করা হয় সেগুলোর যে হিসাব নিকাশ, সেই পরিমাপকে এখানে মূলত বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা কিছু হিসাব নিকাশ একটু দেখে নিই, যেগুলো আমরা আমাদের প্রত্যেক জীবনে অনেক সময় করে থাকি। আমরা এখানে হিসাবের জিনিসগুলো লিখতেছি, এপাশে লিখতেছি এককগুলো। যেমন আমরা যদি কখনো ডিম কিনতে যাই, তাহলে সেটা আমরা কোন এককে কিনি? আমরা ইউজুয়ালি হালিতে কিনি। 1 হালি ডিম, 2 হালি ডিম, এটাতে আমরা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তেমনি আমরা যদি কলম কিনতে যাই, তখন কিন্তু আমরা বলি না আমাকে 1 হালি কলম দেন বা 2 হালি কলম দেন। অধিকাংশ ক্ষেত্রে এখানে ডজন হিসাবে কেনা হয়। যদি না তুমি সিঙ্গেল একটা কলম কেনো, তাহলে বলা হয় যে একটা কলম দেন, 2টা। কিন্তু যখন একটু বেশি পরিমাণে বাল্ক অ্যামাউন্টে কলম কেনা হয়, বা আমরা নিজেরাও সারা বছরের জন্য যখন কলম কিনি, তখন কিন্তু আমরা এই যে ডজন এককটা ইউজ করি। ডজন মানে কি? ডজন মানে হচ্ছে 12টি, হালি মানে হচ্ছে 4টি।
তাহলে চাল চাল কেনার সময় আমরা কিন্তু কখনো বলি না 1 হালি চাল বা 1 ডজন চাল, তখন আমরা বলি 1 কেজি চাল। তেমনি দুধ কেনার সময় লিটার। এখন প্রশ্ন আসে আমরা রাসায়নিক দ্রব্যের হিসাব করার সময় কোন এককটা ইউজ করব। তো সেই এককটাই হচ্ছে রাসায়নিক গণনার ক্ষেত্রে যে এককটা ইউজ করা হয় সেটা হচ্ছে মোল। তাহলে মোল জিনিসটা কি? মোল জিনিসটা হচ্ছে পরিমাপের একটা একক। কেমন একক? আমরা ঠিক যেভাবে হালি, ডজন, 1 কেজি, 1 লিটার অর্থাৎ কেজি, লিটার এগুলো যেভাবে ইউজ করেছি ঠিক একই উদ্দেশ্যে একইভাবে আমরা মোল কথাটাকে ইউজ করব। তাহলে আমরা হালি সম্পর্কে যেমন ডিটেইলে জানি 4টি, ডজন 12টি, তারপর 1 কেজি হচ্ছে 1000 গ্রাম, 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার। ঠিক সেভাবে আমরা একটু ভেঙে ভেঙে মোলটাকে এখন জানার চেষ্টা করব। তাহলে দেখো, আমরা যদি মোল সম্পর্কে একটু ডিটেলে জানার চেষ্টা করি, তাহলে প্রথমত আমাদেরকে যে কোনো জিনিস জানার সময় 3-4টা কমন কোশ্চেন করতে হবে। কি, কেন এবং কিভাবে। তাহলে আমরা যদি প্রশ্ন করি মোল কি, তাহলে আমরা অলরেডি কিছুটা বুঝতে পেরেছি মোল হচ্ছে পরিমাপের একটা একক, যেটা আমরা উপরে এই জায়গাতে বোঝার চেষ্টা করলাম। দেখো, আমরা জানার পাশাপাশি প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করব, যাতে আমাদের জিনিসগুলো মনে রাখতে সুবিধা হয় এবং আমরা আউটপুট দিতে পারি। আচ্ছা, তাহলে মোল হচ্ছে পরিমাপের একক। এখন মোল কেন ব্যবহার করা হয় সেটাও আমরা অলরেডি জেনে ফেলেছি। সেটা হচ্ছে রাসায়নিক যে বিক্রিয়ায় দ্রব্য আছে, উৎপাদ আছে, সেগুলোর গণনার জন্য আমরা মোলটাকে ব্যবহার করব। এখন মেইন প্রশ্ন যেটা বা আমাদের শেখার প্রথম অংশ, সেটা হচ্ছে আমরা মোলটাকে কিভাবে পরিমাপ করব। চলো, এটা আমরা একটু ইউনিকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তোমরা একটু মনোযোগ দাও, ভিডিওর এই পার্টটা থেকে আমাদের আসলে শেখা শুরু হচ্ছে। আর আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা শুধু কেমিস্ট্রি বা শুধু ফিজিক্সের ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্ট বা লাইফের যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন তুমি নতুন একটা জিনিস শিখবা, তখন তুমি চেষ্টা করবা ওইটা রিলেটেড অন্য কোন জিনিস তুমি জানো, তারপর তুমি সেটার সাথে কম্পেয়ার করে সেটাকে পড়বা। তাহলে তোমার ইজিলি জিনিসটাকে তুমি আয়ত্তে আনতে পারবা। যেমন আমি তোমাদেরকে একটু আগে জানিয়েছি 1 হালি ডিমের কথা। অর্থাৎ আমরা বলেছিলাম যে ডিম কেনার সময় আমরা হালি এককটা ইউজ করি। এখন আমি যতদূর জানি, তোমরা যারাই ভিডিওটা দেখতেছো, তারা ইভেন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট হও বা না হও, তোমরা এই কথাটা জানো যে 1 হালি ডিম মানে হচ্ছে 4টি ডিম। আমরা শুধু এই কথাটুকুকে ইউজ করে মোলের ধারণাটা বোঝার চেষ্টা করব। তাহলে এখন একটু মনোযোগ দাও। তাহলে আমি যদি বলি 1 হালি ডিম, তাহলে তোমরা বুঝতে পারতেছো আমি 4টা ডিমের কথা বলতেছি। আর সেই 4টা ডিমের প্রত্যেকটার যদি আমরা ভর ধরি 50 গ্রাম করে, তাহলে তাদের ভর হবে কত গ্রাম? তাহলে তাদের ভর হবে 200 গ্রাম। এখন একইভাবে আমি যদি বলি 1 মোল ডিম, যেটা আমরা ইউজুয়ালি কিন্তু বলি না, কিন্তু আমরা যদি বলি তাহলে আমরা কি বুঝবো? তাহলে অবশ্যই 1 মোল মানে একটা সংখ্যা থাকবে। যেমন 1 হালি মানে যেমন ছিল 4টি, তেমনি 1 মোল মানে হচ্ছে 6.023 গুণন 10⁻23 টি। এটা হচ্ছে সেই সংখ্যা, যতটি ডিম একসাথে একটা জায়গায় থাকলে আমরা তাকে 1 মোল ডিম বলবো। এখন প্রশ্ন আসে যে তাহলে এদের ভর কত? তাহলে ডিমের ভর এখানে যেটা হবে 1 মোল ডিমের ভর। আচ্ছা, এখানে পারমাণবিক কথাটা থাকাটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, কারণ এটা লিখছিলাম এই জন্য কারণ এই হিসাবগুলো আমরা অণু বা পরমাণুর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই অর্থে। আচ্ছা, তাহলে 1 মোল ডিমের ভর তাহলে কত হবে? 1 মোল ডিমের ভর হওয়া উচিত হচ্ছে 6.023 গুণন 10⁻23 গুণন প্রত্যেকটা ডিমের ভর, যেটা হচ্ছে 50 গ্রাম। তাহলে এইভাবে আমরা 1 মোল ডিমের ভর বের করে ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ডিমের পরিবর্তে এখন যদি সোডিয়ামের কথা চিন্তা করি তাহলে কি হবে? আচ্ছা, তাহলে দেখো 1 মোল সোডিয়ামের ক্ষেত্রে আমরা যে কথাগুলো বলতে পারি, 1 মোল সোডিয়াম বলতে বোঝানো হচ্ছে 6.023 গুণন 10⁻23টি সোডিয়াম কোনো একটা জায়গায় একখানে আছে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এরকম করে এত পরিমাণে আছে যে সেটার সংখ্যা 6.023 গুণন 10⁻23। তাহলে সেই অংশটাকে আমরা বলবো 1 মোল সোডিয়াম। এখন আমরা ডিমের যেভাবে ভর চিন্তা করেছিলাম 1 মোল ডিমের ভর, সেইভাবে আমরা যদি সোডিয়ামের 1 মোলের ভর চিন্তা করি তাহলে কি হবে? তাহলে হবে 6.023 গুণন 10⁻23 এত গুণন একটি সোডিয়ামের ভর। একটি সোডিয়ামের ভর, এটা যখন বিজ্ঞানীরা ক্যালকুলেট করলো তখন তারা পেল সেটার ভর হলো 23 গ্রাম। এখন এই যে সোডিয়ামের সাথে 23 গ্রাম, এই জিনিসটা একটা পয়েন্টে কিন্তু তোমাদের মনে হবে কিছু একটার সাথে মিলে যাচ্ছে। সেটা হচ্ছে একটা সোডিয়ামের যে পারমাণবিক ভর, সোডিয়ামের যে পারমাণবিক ভর সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র 23। এখন প্রথম যখন বিজ্ঞানীরা সোডিয়ামের ক্ষেত্রে এটা বের করলো তখন তারাও কিন্তু বিষয়টাকে সেভাবে বুঝে উঠতে পারেনি। তো তারা তারপর কী করলো, তারা দেখলো যে 1 মোল কার্বনের ক্ষেত্রে বিষয়টা কেমন হয়। 1 মোল কার্বন যখন তারা বের করলো তখন দেখলো সেটা হচ্ছে 12 গ্রাম।
তারপর তারা যখন দেখলো 1 মোল ক্যালসিয়ামের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে 40 গ্রাম, অথবা সালফারের ক্ষেত্রে হচ্ছে 32 গ্রাম। তো এইভাবে যখন তারা দেখতে পারলো যে প্রত্যেকটা পরমাণুর যে 1 মোল পরিমাণ আছে তাদের ভর তাদের পারমাণবিক ভর সংখ্যার সমান হয়ে যাচ্ছে, বিজ্ঞানীরা তখনই একটা সিদ্ধান্তে উপনীত হলো যে যে কোনো মৌলের পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে তার 1 মোলের ভর আমরা পাই। তাহলে ঠিক এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যে কোনো মৌলের 1 মোল পরিমাণের ভর, তাহলে আমাদের এই যে এইভাবে আর বিষয়টাকে হিসাব করে দেখতে হচ্ছে না, আমরা সরাসরি বলে দিতে পারবো ওই মৌলের যে পারমাণবিক ভর আছে সেটাকে আমরা যদি শুধু গ্রাম এককে বলি তাহলে আমরা আসলে বোঝাচ্ছি ওই মৌলের 1 মোল পরিমাণের ভর। তাহলে তোমরা এই কথাটাকে একটু হাইলাইট করো বা নোট ডাউন করে ফেলো। তাহলে এখন আমি তোমাদেরকে র্যান্ডমলি যদি জিজ্ঞেস করি যে সোডিয়ামের পারমাণবিক ভর কত, তোমরা জাস্ট ওর পারমাণবিক ভরকে গ্রামে বলবা যে 23 গ্রাম। তারপর যদি বলি কার্বন তাহলে বলবা 12 গ্রাম। এইভাবে তোমরা তোমাদের পর্যায় সারণী থেকে প্রয়োজনীয় প্রথম 30টা মৌলের মনে রাখার ট্রাই করবা তাদের পারমাণবিক ভর কত। যদি প্রশ্নে আসে তাহলে 1 মোল পরিমাণের ভর কত, তাহলে তোমরা কিন্তু ওখান থেকে বের করতে পারবা। আচ্ছা, এখন একটা বিষয় তোমাদেরকে আমি বলি, কমন সেন্স থেকে তোমরা একটা বিষয় চিন্তা করো তো। আমরা যে প্রথমে 4টা ডিমের কথা বলছিলাম, অর্থাৎ 1 হালি ডিম, এই 4টা ডিম যদি আমরা কোথাও রেখে দিই তারা কি জায়গা দখল করে কি না? অবশ্যই জায়গা দখল করে। তাহলে তারা কি পরিমাণ জায়গা দখল করে? তারা যে জায়গাটা দখল করে সেটাই কি তাদের আয়তন। এখন একইভাবে আমরা যদি বলি 6.023 গুণন 10⁻23টি সোডিয়াম বা 1 মোল সোডিয়াম অবশ্যই একটা নির্দিষ্ট আয়তন দখল করবে। ক্লিয়ার? অর্থাৎ 6.023 গুণন 10⁻23টি সোডিয়ামকে আমরা একটা জায়গায় যদি রেখে দেই সেটা একটা আয়তন দখল করবে, অর্থাৎ সেটা ছোটো হোক বা বড়। যেমন একটা মোটর সাইকেলের আয়তন, তোমরা ধরো এটা একটা মোটর সাইকেল, তাহলে সে একটা জায়গা দখল করে। আবার একটা ট্রাক দেখো তার চেয়ে অনেক বেশি পরিমাণে জায়গা দখল করে। ঠিক এরকম এই যে একটা জায়গা দখল করলে এটা হচ্ছে তার আয়তন। এখন এইভাবে আমরা বলতেছি যে 1 মোল সোডিয়ামকে আমরা যদি কোথাও রেখে দিই সেও একটা জায়গা দখল করবে, সেই আয়তনটাকে বলা হয় মোলার আয়তন। কেন মোলার আয়তন বলা হয়? কারণ আমরা বলতেছি সোডিয়াম আছে 1 মোল। এই তো 1 মোল কথাটা থেকে আসছে, এই মোল থেকে আসছে মোলার আয়তন। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো মোলার আয়তন জিনিসটা কি। তাহলে চলো এখন আমরা মোলার আয়তন সম্পর্কে স্বল্প বিস্তর জানার চেষ্টা করি। তাহলে মোলার আয়তন, এখন এটা তোমাদের জন্য নতুন একটা টপিক। এটা বোঝার ক্ষেত্রেও আমরা আশ্রয় নিব ঠিক একটু আগে যে বিষয়টা আমরা একটু হলেও বোঝার চেষ্টা করেছি, ঠিক সেই জায়গা থেকে আমরা শুরু করব। দেখো, আমরা সেখানে দেখালাম যে 1 হালি মানে হচ্ছে 4টা ডিম। 1 হালি অর্থ 4টা ডিম। 4টা ডিমের জন্য আমরা তখন চিন্তা করেছিলাম যে প্রত্যেকটা ডিম 50 গ্রাম করে হলে তাহলে তাদের যে ভরটা হয় সেটা হচ্ছে 4 গুণন 50 অর্থাৎ 200 গ্রাম। এখন আমরা আয়তন নিয়ে ডিল করতেছি, অর্থাৎ আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে সেই 4টি ডিমের আয়তন কত হইতে পারে। এখন আমরা আবারও নিজেদের সুবিধার্থে একটা আয়তন ধরে নিই। আমরা ঠিক 50 গ্রামের মতোই ধরে নিই যে প্রত্যেকটা ডিমের আয়তন হচ্ছে 50 ml করে, মিলিলিটার। তাহলে আমরা বলতে পারি 4টি ডিমের জন্য আয়তন হবে 200 মিলিলিটার। এখন এখন দেখো 1 মোল ডিম, 1 মোল ডিম তাহলে কতটি ডিম? 4টি। 1 হালি ডিম হচ্ছে 4টি ডিম, তাহলে 1 মোল ডিম হচ্ছে 6.023 গুণন 10⁻23টি ডিম। তাহলে এখন দেখো, ডিমের যদি কোনো একটা পারমাণবিক ভর থাকতো, যেমনটা সোডিয়ামের 23, ক্যালসিয়ামের 40, সালফারের 32, এরকম যদি ডিমের একটা পারমাণবিক ভর থাকতো, আমরা শুধু সেই ভরটাকে লিখতাম পারমাণবিক ভর, ধরো এক্স, তার সাথে আমরা গ্রাম লাগিয়ে দিলেই কি পাইতাম? তার আমরা হচ্ছে পারমাণবিক ভর পাইতাম, পারমাণবিক ভর। আচ্ছা, গেল। কিন্তু এখন আমরা জানার চেষ্টা করতেছি সেই ডিমের মোলার আয়তন। মোলার আয়তন অর্থাৎ 1 মোল ডিম একটা জায়গায় যদি থাকে তাহলে তারা কতখানি আয়তন দখল করবে সেটাও আমরা বের করবো কীভাবে? তাহলে এই তো 6.023 গুণন 10⁻23, মানে এতটি ডিম আছে, প্রত্যেকটা ডিমের আয়তন কত আমরা ধরছি 50 ml। তাহলে এইভাবে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হবে তাদের আয়তন। এখন মজার বিষয়, এখানে একটা মজার বিষয় হচ্ছে 1 মোল সোডিয়ামের ক্ষেত্রে এখন আমরা যদি চিন্তা করি, 1 মোল সোডিয়ামের জন্য সেখানে সোডিয়াম পরমাণু আছে 6.023 গুণন 10⁻23টি, তাদের পারমাণবিক ভর হচ্ছে 23 গ্রাম, আর তাদের মোলার আয়তন কত? তাদের মোলার আয়তন হচ্ছে
22.4 লিটার। এটা শুধু সোডিয়ামের না, হাইড্রোজেন থেকে শুরু করে যে কোনো মৌলের ক্ষেত্রেই তুমি যদি সেটা চিন্তা করো, তাহলে তাদের যে আয়তনটা সেটা হবে 22.4 লিটার। এটা কিছু শর্ত সাপেক্ষে, দেখো আমি ধীরে ধীরে সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। তাহলে দেখো, আচ্ছা এই যে ঘটনাটা আমি তোমাদেরকে বললাম যে 1 মোল সোডিয়ামের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা কিন্তু একটা অবজারভেশনাল ফ্যাক্ট। অবজারভেশনাল ফ্যাক্ট মানে একটা ঘটনা তোমার সামনে ঘটতেছে, তুমি জাস্ট অবজার্ভ করতেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো, এটাই হচ্ছে অবজারভেশনাল ফ্যাক্ট। যেমন বিজ্ঞানীরা 1 মোল সোডিয়াম অর্থাৎ 6.03 গুণন 10⁻23 এতটি সোডিয়াম অথবা 23 গ্রাম সোডিয়াম কে তারা একটা জায়গায় নিল, নেওয়ার পর দেখলো তাদের আয়তন কতখানি হয়। আচ্ছা এখানে এক্সাক্ট সোডিয়াম না, এর কারণ হচ্ছে এই যে হিসাবটা, এটা কিন্তু গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন তুমি চিন্তা করতে পারো হাইড্রোজেন, অক্সিজেন, এগুলোর ক্ষেত্রে। আচ্ছা এখন আমরা যেহেতু শুরু থেকে ডিম এবং সোডিয়াম নিয়ে আলোচনা করতেছিলাম, এই জন্য জায়গাগুলোতে আমি সোডিয়ামই লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা এগুলো কিন্তু গ্যাসীয় আয়তনের ক্ষেত্রে। আচ্ছা এখন এখানে একটা বিষয় হচ্ছে 22.4 এই কথাটা যে আসলে, এটা কিন্তু এসটিপিতে তোমরা অলরেডি কিছুটা হলেও ধারণা জানো যে এসটিপি কি, এসএটিপি কি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপ মেনটেন করা হয়। কারণ আয়তন জিনিসটা চাপ এবং প্রেশার দ্বারা, চাপ এবং টেম্পারেচার দ্বারা খুব বেশি প্রভাবিত হয়। অর্থাৎ চাপ মানে কি, দেখো তুমি যদি এভাবে চাপ দাও তাহলে দেখো আয়তনটা কমে যাবে, আবার চাপ যদি কম দাও তাহলে আয়তন বেড়ে যাবে, আবার তাপমাত্রা যদি বাড়ে তাহলে আয়তন বেড়ে যায়, তাপমাত্রা কমলে আয়তন কমে যায়। তোমরা চিন্তা করো, তোমাদের একটা চ্যাপ্টার ছিল এসএসসি ফিজিক্সে, যেখানে তোমরা চাপ, তারপর তোমরা শীতকালে হচ্ছে কারেন্টের তারের ছিঁড়ে দেওয়া, এই টাইপের ম্যাথগুলো কিন্তু করছো। ওইগুলো একটু মাথায় নাও, তাহলে দেখবা যে তাপমাত্রার একটা প্রভাব আছে আয়তন বা দৈর্ঘ্য বা প্রস্থর ওপর। আচ্ছা তাহলে দেখো এখানে একটা কথা যেটা হচ্ছে, যে কোনো রাসায়নিক পদার্থই গ্যাসীয় অবস্থায় 22.4 লিটার আয়তন দখল করে, একে মোলার আয়তন বলে। আচ্ছা এটা হচ্ছে অবজারভেশন, অর্থাৎ সেটা যে কোনো একটা মৌল গ্যাসীয় অবস্থায় যদি থাকে তারা 22.4 লিটার আয়তন দখল করে। এখন এই যে কথাটা আমি তোমাদেরকে বললাম যে যে কোনো রাসায়নিক পদার্থই 22.4 লিটার জায়গা দখল করবে যদি তারা 1 মোল হয়। এই কথাটা যদি আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, তাহলে কি আমি এমন একটা কথা বলছি না, যেখানে আমি বলতেছিলাম একটু আগে তোমাদেরকে যে বলেছিলাম যে মোটর সাইকেল আর ট্রাক, অর্থাৎ ধরো এটা একটা ট্রাক আর এটা একটা মোটর সাইকেল, অর্থাৎ এই মোটর সাইকেল যদি এখানে থাকে 6.023 গুণন 10⁻23, তাহলে এতটি মোটর সাইকেল যদি একটা জায়গায় থাকে, সে যে জায়গা দখল করবে আবার 6.023 গুণন 10⁻23টি ট্রাকও যদি একই জায়গায় থাকে, তাহলে তারাও সেম জায়গা দখল করবে, এমনটা আমরা এই যে অবজারভেশনাল ফ্যাক্টের জায়গায় লিখে রেখেছি। কিন্তু এটা কি আদৌ যৌক্তিক? যে ধরো এখন এই সংখ্যাটা অনেক বড়, আমরা একটু সহজ করে চিন্তা করার জন্য চিন্তা করি, 100টা মোটর সাইকেল আর 100টা ট্রাক একই রকম জায়গা দখল করে, এই কথাটাকে আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি। এই কথাটার মিনিং হচ্ছে 100টা ট্রাক আর 100টা মোটর সাইকেল যদি একই জায়গায় রেখে দেওয়া হয়, তারা সমান আয়তন দখল করবে। আমার কথা হচ্ছে, তোমাদেরকে আমি বুঝাইতেছিলাম এই কথাটার মধ্যে কিন্তু তোমরা যদি এভাবে চিন্তা করো একটা ভুল বোঝা যেতে, কথাটা হয়তো বা আমরা ভুল বলতেছি। তাহলে চলো আমি তোমাদেরকে এখন একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। জাস্টিফিকেশন অর্থাৎ যথার্থতা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো যে না এই কথাটা আসলে ঠিক। চলো দেখি কীভাবে, মানে কীভাবে আমরা এটা বলতেছি যে 100টা মোটর সাইকেল এবং 100টা ট্রাক একই জায়গা দখল করে, এটা মৌলের ক্ষেত্রে। চলো দেখি। আচ্ছা তার আগে তোমাদেরকে একটু এই তো পর্যায় সারণীটা দেখিয়ে নেই, যে আমাদের যে মৌলগুলো আছে তাদেরকে পর্যায় সারণীতে ঠিক এইভাবে রাখা হয়। এখন এই পর্যায় সারণীতে কিছু পর্যায়বৃত্ত ধর্ম আছে, পর্যায়ভিত্তিক ধর্ম, তার মধ্যে একটা হচ্ছে পারমাণবিক আকার। এখন দেখো তোমরা অলরেডি জিনিসগুলো জানো, কিন্তু তারপরেও তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধার্থে, বা কেউ যদি ভুলে গিয়ে থাকো বা কেউ যদি আগে না বুঝে থাকো, তাদের জন্য আমি একটু সংক্ষেপে আলোচনা করি। পারমাণবিক আকার, এটার জন্য তোমরা দুইটা রুল পড়ে থাকবা, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পারমাণবিক আকার হ্রাস পায়। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে আমরা যদি ডান দিকে যাই, তাহলে কি হয় আসলে, দেখো প্রোটন সংখ্যা বাড়ে। দেখো হাইড্রোজেনের চেয়ে হিলিয়ামের প্রোটন সংখ্যা বেশি, সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা বেশি। এর প্রোটন সংখ্যা ছিল 11টি, এর আছে 12টি। এখন একটা মৌল যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে একটা প্রোটন যোগ হলে বাইরে একটা এর ভিতরে একটা প্রোটন যোগ হলে বাইরে একটা ইলেকট্রন যোগ হয়, এখানে আরেকটা প্রোটন হলে বাইরে আরেকটা ইলেকট্রন হবে। এখন একটা ইলেকট্রন আর একটা প্রোটন, এটা পজিটিভ এবং নেগেটিভ চার্জ দ্বারা পরস্পরের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা এরা একটা বল এদেরকে কাছে টেনে আনে।
আবার যদি একটা ইলেকট্রনকে রেখে দেওয়া হয় তাহলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। তাহলে এইভাবে যদি আমাদের ভিতরে প্রোটন সংখ্যা বাড়তে থাকে এবং বাইরে ইলেকট্রন সংখ্যা, তাহলে দেখো ভিতরের পজিটিভিটি বাইরের নেগেটিভিটিকে আকর্ষণ করে এই পারমাণবিক আকারটাকে ছোট করে ফেলবে। বুঝতে পারছো? ঠিক এইভাবে যদি আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, পারমাণবিক আকার ছোট হয়। এরপর উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? অর্থাৎ সোডিয়ামে দেখো সোডিয়ামে আসলে 3টা কক্ষপথ ছিল এইভাবে। ঠিক পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু কক্ষপথ হচ্ছে 4টা। তাহলে একটা নতুন কক্ষপথ যখন যুক্ত হবে, দেখো এটা এমনিতেই দেখতে বড় মনে হচ্ছে, ঠিক এই কারণে আকারটা বড় হয়। এখন সেই অনুসারে বা তোমাদের বুঝতে অসুবিধা হলে এই লেখাগুলো একটু পড়ে নাও। দেখো নিচের দিকে নামলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। এর কারণ কি? নতুন কক্ষপথ যুক্ত হয়, পারমাণবিক আকার সেটার কারণে বৃদ্ধি পায়। এখন থিওরিটিক্যালি দেখো, আমরা যদি সোডিয়াম এবং হাইড্রোজেনের কথা চিন্তা করি, তাহলে পারমাণবিক পর্যায় সারণীতে দেখো সোডিয়ামের অবস্থা হচ্ছে এখানে, হাইড্রোজেনের অবস্থান হচ্ছে এখানে। তাহলে বলতো কার আকার বড় হবে? যেহেতু নিচের দিকে সোডিয়াম, তাহলে এর এখানে আসছে কক্ষপথ 3টা, 1 2 3টা, আর এখানে আছে একটাই কক্ষপথ, তাহলে সোডিয়ামের আকারটা হবে বড়। ঠিক এই কারণে আমরা এখানে লিখে রেখেছি সোডিয়ামের আকারটা হাইড্রোজেনের তুলনায় থিওরিটিক্যালি বড়। এখন তাহলে আমরা এই তো উপরের যে কথাটা, এই কথাটা অনুসারে আমরা কি বলতেছি আসলে? এই কথা অনুসারে আমরা বলতেছি যে 6.023 গুণন 10⁻23টি সোডিয়াম এর দখলকৃত আয়তন এবং 6.023 গুণন 10⁻23টি হাইড্রোজেনের দখলকৃত আয়তন সমান। আমরা উপরে কিন্তু বলে এসেছি সমান এদের আয়তন। এখন আমরা এখানে এটাই দেখতে চাচ্ছি যে আয়তন অপেক্ষা বেশি হওয়া উচিত ছিল না, মানে এই যে সোডিয়ামের যে আয়তনটা সেটা কিন্তু এর চেয়ে বড় হওয়া উচিত ছিল, কারণ উভয় ক্ষেত্রে তাদের সংখ্যা সমান আর সোডিয়ামের আকার বড়। আচ্ছা, তাহলে চলো এটা আমরা দেখি কিভাবে হয়। ঠিক বিষয়টা দেখো, এই তো 10টা মোটর সাইকেল, অন্যদিকে 10টা ট্রাক এর সমান বলার মতো আমি তোমাদেরকে শুরুতে যেটা বুঝিয়েছিলাম। তাহলে এখন বলো, আমরা এখন এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করব কিভাবে এরা আসলে সমান হয়। এখন থিওরিটিক্যালি আমরা বলেছিলাম যে এই যে আয়তনটার কথা আমরা চিন্তা করতেছি, এটা হচ্ছে গ্যাসীয় আয়তন। আর গ্যাসীয় অবস্থায় একটা বস্তু কিভাবে থাকে? ধরো এটা একটা পাত্র, এটা আলাদা একটা পাত্র। এখানে যদি 3টা গ্যাসীয় পরমাণু থাকে, তাহলে তারা ঠিক সম্পূর্ণ আয়তনটা দখল করে কি করবে? এরা কিন্তু স্থির থাকবে না, এরা ছোটাছুটি করতে থাকবে, একদম এদিক সেদিক র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকবে। আর ঠিক ছোটো একটা জায়গায় যদি 3টাকে রাখা হয়, তাহলে তারা এই ছোট জায়গার মধ্যেই ছোটাছুটি করতে থাকবে। অর্থাৎ আমরা ধরো একটা বাসা যখন তৈরি করা হয়, ইটগুলাকে কিন্তু একটার উপরে একটা, একটার সাথে একটা এইভাবে লাগিয়ে রাখা হয়। ঠিক এই যেভাবে দেখো, এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকে না। ছোটো একটু গ্যাপ তৈরি করে সেটাকে সিমেন্ট দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। কিন্তু বাস্তবে গ্যাসীয় অবস্থায় যে অণুপরমাণুগুলো থাকে তারা কিন্তু পরস্পর থেকে অনেক দূরে দূরে থাকে। এই যে দূরত্বটা আসলে এমন একটা ফ্যাক্টর যেটা সোডিয়ামের ক্ষেত্রে থাকে কম এবং হাইড্রোজেনের ক্ষেত্রে থাকে বেশি। সেই জন্য হাইড্রোজেনের আকার ছোট হওয়ার পরেও ওরা যেহেতু দূরে দূরে আছে, এই কারণে তারা আসলে সমান জায়গা দখল করে। অর্থাৎ ধরো এটা একটা কম্পার্টমেন্ট, যেখানে আছে হচ্ছে এটা একটা কম্পার্টমেন্ট, তার পাশাপাশি এটা আর একটা কম্পার্টমেন্ট। এখানে আমরা রাখবো সোডিয়াম, এখানে রাখবো হচ্ছে হাইড্রোজেন। আমরা জানি সোডিয়ামের আকার বড়, কিন্তু তারা থাকে কাছাকাছি। এই কারণে তারা একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সংখ্যক পরিমাণে থাকে। আবার হাইড্রোজেনের আকার ছোট, কিন্তু তারা থাকে দূরে দূরে। দেখতে পাচ্ছ? তাহলে দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক এই দেখো, এইভাবে দেখো এরা কিন্তু দূরে দূরে আছে। এই যে দূরত্বটা দেখো একটা থেকে আরেকটা, এরা আছে কাছাকাছি। এই কারণে প্রত্যেকটা মৌলই গ্যাসীয় 1 মোল 1 মোল পরিমাণ সবসময় 22.4 লিটার জায়গায় দখল করে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এইটা জানাইতে পারি যে সোডিয়াম কেন কাছাকাছি থাকতেছে আর হাইড্রোজেন কেন দূরে। তাহলে আমি আশা করবো তোমাদের সম্পূর্ণ কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে দেখো, থিওরিটিক্যালি সোডিয়ামের কি ভর বেশি না? সোডিয়ামের ভর আমরা কি বলেছি 23, আর হাইড্রোজেনের ভর তো কম 1। এখন একটু তোমরা চিন্তা করো যে তোমাদের মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে কেমিস্ট্রি পড়তে আসছো তোমরা, ঠিক আছে, কিন্তু ফিজিক্সকে রেখে আসলে চলবে না, সেটাকেও মাথায় রাখতে হবে। তাহলে ফিজিক্সে তোমরা পড়েছিলে যে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেখানে দুইটা আলাদা আলাদা বস্তু ভরের কারণে পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ যখন দুইটা বস্তুর ভর অনেক বেশি হয় তখন তারা বেশি বলে আকর্ষণ করে, ভর কম হলে কম বলে আকর্ষণ করে। এখন দুইটা সোডিয়ামের যেহেতু ভর অনেক বেশি, তাহলে পাশাপাশি দুইটা সোডিয়াম কিন্তু পরস্পরকে আকর্ষণও করবে অনেক জোরে। আর দুইটা হাইড্রোজেনের ভর যেহেতু কম,
তাহলে তারা কি করবে, আকর্ষণও করবে কম। তাহলে যেখানে আকর্ষণ বেশি সেখানে অবশ্যই তারা কাছাকাছি থাকবে সেই আকর্ষণের জন্য। তাহলে আশা করি তোমরা এই যে মোলার আয়তনের যে বিষয়টা এটা বুঝতে পারছো। আমি তোমাদেরকে এটা কনফিউশনটা ক্লিয়ার, প্রথমত তোমাদেরকে আমি একটা কনফিউশন তৈরি করে দেখাইছি যে ট্রাক আর হচ্ছে মোটরসাইকেলের উদাহরণ দিয়ে, তারপর সেই কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে একটা 1 মোল পরিমাণ গ্যাসীয় রাসায়নিক পদার্থ সবসময় 22.4 লিটার আয়তনই দখল করবে এসটিপিতে। এখন চলো এসটিপির বিষয়টা একটু ক্লিয়ার করি। এই তো এখানে 3টা কন্ডিশন, 3টা স্ট্যান্ডার্ড আমি তোমাদের জন্য ব্যাখ্যা করার চেষ্টা করেছি। একটা হচ্ছে এসটিপি, এসএটিপি, এনটিপি। এই 3টাই তোমরা আসলে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে ইন্টারমিডিয়েট লাইফে বিভিন্ন জায়গায় পাবে। তো আমি এক জায়গায় দেখো এদের যে মেজারমেন্টগুলো আমি সেগুলো দিয়ে রেখেছি। যেমন এসটিপিতে টেম্পারেচার ধরা হয় 0°C অথবা 273 কেলভিন, প্রেশার ধরা হয় 1 অ্যাটমসফিয়ার, আর ভলিউম হয় 22.4 লিটার। আর এসএটিপিটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই জায়গাতে তাপমাত্রা ধরা হয় 25°C। আর দেখো এখানে একটা মজার বিষয় আছে মনে রাখার জন্য, খেয়াল করো, এটা 0°C আর এটা 25°C। এখানে তাপমাত্রা যেহেতু বাড়ছে তার মানে আয়তন অবশ্যই কিছুটা হলেও বাড়বে। দেখো তাই ঘটছে, এখানে ছিল 22.4 আর এখানে 24.78 লিটার। আচ্ছা, এরপর হচ্ছে এনটিপিতে দেখো 20°C হিসাব করা হয়, ধরে নেওয়া হয় এটা সুবিধার্থে, বুঝছো। যেমন এই যে 1 মিটারের দৈর্ঘ্য তুমি কি জানো, একটা মানুষের প্রায় নাভি পর্যন্ত হচ্ছে 1 মিটার। এটা নাভি পর্যন্ত কেন, এটা তো মাথা পর্যন্ত হইতে পারতো। এটা আসলে ইন্টারন্যাশনাল অনেক সংগঠন আছে, সংস্থা আছে যারা এগুলো ঠিক করে। ঠিক এই যে এসটিপি, এসএটিপি, এনটিপি এগুলো হচ্ছে ইউপ্যাক বা এই জাতীয় সংগঠনগুলো দ্বারা নির্ধারিত। সেই ক্ষেত্রে দেখো 20°C, তাহলে দেখো 25-এর থেকে কিন্তু 20 কম। তাহলে এখানে যে আয়তনটা থাকবে 20-এ কিন্তু আয়তন তার চেয়ে একটু কম হবে। দেখো তাই হয়েছে, 24.78 এখানে ছিল আর এখানে ছিল, এখানে হচ্ছে শুধু 24। আচ্ছা, আশা করছি তোমাদেরকে এই বিষয়টা আমি বুঝাইতে পারছি। এখন দেখো একটা সতর্কতা তোমাদের জন্য, সেটা দেখো তরল অবস্থায় পানির মোলার আয়তন কত। তরল অবস্থায় আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জিনিস কিন্তু গ্যাসীয় অবস্থায় মাপা হয়, যখন আমরা পাবো 22.4 লিটার। কিন্তু এখানে দেখো তরল অবস্থায় পানির আয়তন কিন্তু হচ্ছে 18 ml। আর গ্যাসীয় অবস্থার পানি পাইতে চিন্তা করো, গ্যাসীয় অবস্থার পানি কিন্তু তুমি কখনো 0°, 25° বা 20°C তাপমাত্রায় কখনোই পাবা না। তাহলে গ্যাসীয় অবস্থার পানি পাইতে তোমাকে 100°C পানিটাকে উত্তপ্ত করতে হবে। তো তাপমাত্রা যদি 100 হয় তাহলে দেখো আয়তনটা অনেক কিন্তু বেড়ে যাবে। দেখো 0 থেকে 25 আসলে 24 হয়েছে, তাহলে এইভাবে 100-তে গেলে দেখো আয়তনটা কত বেড়ে যায়, 30.6 লিটার। ক্লিয়ার? ঠিক এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। আমি ট্রাই করেছি তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের প্রয়োজনীয়তাটা বোঝানোর, বা কনফিউশনগুলো কোথায় আসতে পারে সেটাও আমি নিজেই ধরিয়ে দিয়েছি, সেটা নিজেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরের টপিক দেখো মোল সংখ্যা। মোল সংখ্যা জিনিসটা কি? মোল সংখ্যাটা খুবই সহজ একটা বিষয়। চিন্তা করো যে একটা ঝুড়িতে 20টা ডিম আছে। একটা ঝুড়ি, চিন্তা করো এরকম একটা ঝুড়ি, এর মধ্যে 20টা ডিম আছে। এইভাবে ধরে নাও এর মধ্যে আমরা 20টা ডিম রাখছি। এখন আমি যদি জিজ্ঞেস করি যে ঝুড়িতে হালির সংখ্যা কত, ক্লিয়ার? অর্থাৎ 20টা, একটা ঝুড়িতে ছিল হচ্ছে 20টা ডিম, 20টি ডিম, তাহলে হালি কয়টা? একে আমরা যদি 4 দ্বারা ভাগ করি আমরা অ্যান্সার পাবো হচ্ছে 5। এই তো, তাহলে এখানে আমরা পাইলাম হচ্ছে এটা হালির সংখ্যা। ঠিক একইভাবে মোল সংখ্যা অর্থাৎ আমরা এই দেখো এই জায়গাতে আমরা কি পড়েছি, এই জায়গাতে আমরা পড়েছি হচ্ছে সোডিয়াম। কোনো একটা জায়গায় যদি 23 গ্রাম সোডিয়াম থাকে সেখানে অবশ্যই 6.03 × 10⁻23টি সোডিয়াম আছে, আর সেটাকে আমরা বলতে পারি 1 মোল সোডিয়াম। এখন আমরা যদি তোমাদেরকে বলে দেই যে একটা বিকারের মধ্যে সোডিয়াম আছে হচ্ছে 46 গ্রাম, তাহলে সেখানে সোডিয়ামের মোল সংখ্যা কত? খেয়াল করো, তাহলে সোডিয়ামের মোল সংখ্যা আমরা বলতে পারি 46 ভাগ হচ্ছে 23 সমান সমান হচ্ছে 2। তাহলে মোল সংখ্যা হচ্ছে 2। ক্লিয়ার? আশা করছি তোমরা এই মোল সংখ্যা এই ধারণাটাও বুঝতে পেরেছো। এখন মোল সংখ্যাটাকে আরও বিভিন্নভাবে বের করা সম্ভব। দেখো, চিন্তা করে দেখো যে আমরা যদি দেখি কোনো একটা জায়গায় 22.4 এসটিপি, অর্থাৎ একটা জায়গা আছে, একটা রুম, সেই রুমের তাপমাত্রা হচ্ছে 25°C টেম্পারেচার, আর প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 25°C আর 1 অ্যাটমসফিয়ার হচ্ছে চাপ। সেই জায়গাতে যদি 22.4 লিটার ধরো নাইট্রোজেন আছে, তাহলে আমরা বলতে পারি সেখানে 1 মোল নাইট্রোজেন আছে। কিন্তু সেখানে যদি থাকে 44.8 লিটার নাইট্রোজেন, তাহলে আমরা কি বলবো
এটাকে আমরা ভাগ করবো আবার 22.4 দ্বারা। তাহলে ঠিক এইভাবে আমরা এখানেও মূল সংখ্যা বের করতে পারবো, অর্থাৎ 44.8 লিটার। সেটা যে কোনো গ্যাসীয় মৌলই হোক না কেন, অবশ্যই সেখানে তাহলে 2 মোল পরিমাণ উপাদান রয়েছে। ঠিক এসএটিপি বললে আমরা কি করব, 24.789 দ্বারা ভাগ করব। আর ঠিক এই যে এই পার্টটা তোমাদের পরিবেশ রসায়নের অংশ, সেটা পরবর্তীতে তোমাদেরকে পড়াইলে তখন তোমরা এটা বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা বিষয় তো তোমাদেরকে একটু আগে যেটা দেখালাম, এই তো ডাব্লুটা কি, ডাব্লুটা হচ্ছে ভর। আমরা ধরেছিলাম 46 গ্রাম সোডিয়ামকে আমরা চিন্তা করেছিলাম, এই তো এটা হচ্ছে ডাব্লু, অর্থাৎ আমরা নিক্তিতে যে ওজনটা পাই সেটা। আর এম হচ্ছে পারমাণবিক ভর, অর্থাৎ 23 গ্রাম। তাহলে আমরা এখানে পাইলাম 2 মোল। অর্থাৎ কোনো একটা বিকারে যদি 46 গ্রাম সোডিয়াম থাকে, তাহলে প্রতি 23 গ্রামের জন্য যেহেতু 1 মোল, তাহলে 23 দ্বারা 46কে ভাগ করলে আমরা পেলাম 2 মোল। ঠিক, এটা আমি হিসাবের সুবিধার্থে 46 ধরলাম। এটা যদি 400 থাকে আমরা ভাগ করবো সেম 23 দ্বারা, 1000 থাকুক বা যেটাই থাকুক না কেন। তাহলে এখান থেকে তোমরা এই যে প্রত্যেকটা জিনিসের কোটেশনগুলো একটু দেখে নিবা। যেমন এখানে ডাব্লুতে বোঝানো হচ্ছে গ্রাম এককে নমুনা পদার্থের পরিমাণ, এমতে বোঝানো হচ্ছে আণবিক ভর, এমতে আণবিক ভর বা পারমাণবিক ভর। অর্থাৎ যদি আমরা বলি সোডিয়াম তাহলে হবে এটা 23, তার মানে এটা হচ্ছে পারমাণবিক ভর। আণবিক ভর কখন হবে, আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়ামের জন্য 23 আর এর জন্য হচ্ছে 35, তাহলে দুইটা যোগ করলে 35.5 যেটা হয় সেটা আণবিক ভর। আচ্ছা, এরপর হচ্ছে এন, এটা হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা। এটা আমাদের লাগবে হচ্ছে এই যে এই পদ্ধতিতে আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই, তাহলে প্রতি 6.023 × 10⁻23টির জন্য হবে 1 মোল। তাহলে আমরা প্রদত্ত সংখ্যাকে যদি এটা দ্বারা ভাগ করি, যে মানটা পাবো সেটা হবে আমাদের মোল সংখ্যা। তারপর এসটিপিতে মানে প্রমাণ অবস্থায়, এসএটিপিতে গ্যাসের আয়তন, এস হচ্ছে ঘনমাত্রা অর্থাৎ মোলার ঘনমাত্রা যেটা সেটা। আচ্ছা, পি হচ্ছে চাপ। আচ্ছা, এটা নিয়ে টেনশন করার কারণ নেই, এটা আমরা পরবর্তী লেকচারে, এটা আলাদা আমাদের পার্টি আছে সেখানে আলোচনা করা হবে এটা নিয়ে। আর পি হচ্ছে চাপ মানে প্রেশার, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটা আমরা পরিবেশ রসায়নে একদম বিস্তারিত আলোচনা করব, অথবা আমরা ফিজিক্সের যে তোমাদের ফার্স্ট পার্টের 10ম চ্যাপ্টার, ওটার নামটা ছিল হচ্ছে পদার্থের অবস্থা রিলেটেড একটা চ্যাপ্টার আছে, সেখানেও আমরা এই যে মোলার গ্যাস ধ্রুবক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে কেলভিন এককে তাপমাত্রা। আচ্ছা, এরপর বাকিগুলো তোমরা আসলে দেখলেই বুঝতে পারবা। ঠিক এইভাবে আমরা মূল সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। আচ্ছা, এরপর ঠিক আমাদের এই তো কোশ্চেন সলভিং পার্টটা চলে আসে। তাহলে চলো আমাদের একটা কোশ্চেন তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আচ্ছা দেখো, আচ্ছা এখন আরেকটা বিষয়। আচ্ছা, এখন দেখো আমরা এক হালি ডিম থেকে তোমাদেরকে যে একটা লাইন দেখাইছিলাম, যে এক হালি ডিম সমান সমান হচ্ছে 4টি ডিম, তাদের ভর ছিল হচ্ছে 200 গ্রাম এবং আয়তন ছিল 200 মিলিলিটার। ঠিক একইভাবে তোমরা এই যে এই একটা লাইন মনে রাখবা, যে কোনো এই টাইপের ম্যাথ করার সময় তোমরা এটা মনে রাখবা যে 1 মোল সোডিয়াম সমান 6.023 × 10⁻23টি সোডিয়াম, যার ভর হচ্ছে 23 গ্রাম। অর্থাৎ ওই মৌলের পারমাণবিক ভরকে শুধু আমরা গ্রামে প্রকাশ করব, আর তাদের আয়তন হবে সেটা যেই মৌলেই হোক না কেন 22.4 লিটার এসটিপি এর ক্ষেত্রে। আর এসএটিপি হলে 24.789 আর এনটিপি হলে 24। আচ্ছা, এখন এটার ভিত্তিতে আমরা যদি এটা একটু সলভ করে ট্রাই করি। দেখো, প্রথমত এটা বলা হয়েছে 90 গ্রাম পানিতে কত মোল পানি আছে। তার মানে আমরা যে একটু আগে মোল সংখ্যার হিসাবটা বোঝার চেষ্টা করলাম ওইটা। তাহলে 90 গ্রাম পানি আছে। এর জন্য আমাদেরকে প্রথমত বুঝতে হবে 1 মোল পানির আসলে ভর কত। 1 মোল পানি মানে কি? 1 মোল পানি মানে হচ্ছে H2O। এখানে তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1 গ্রাম করে। তাহলে আচ্ছা 1 গ্রাম করে। আচ্ছা, আমরা যদি প্রথমত এটার আণবিক ভরটা বের করি তাহলে কত হবে? আণবিক ভর হবে, প্রত্যেকটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে এরকম হাইড্রোজেন আছে এখানে 2টা, যোগ প্রত্যেকটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে মোটে হয় 18। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি 18 গ্রাম পানি থাকে, আমরা বলতে পারি সেই জায়গায় আছে 1 মোল পানি। তাহলে এখানে আমাদেরকে পানি দিছে হচ্ছে 90 গ্রাম, তাহলে 90 গ্রাম ভাগ হচ্ছে 18 সমান সমান 5 মোল পানি এই জায়গায় আছে। আচ্ছা, তাহলে ঠিক এইভাবে দেখো তোমরা যে কোনো কোশ্চেনই আশা করি তুমি সলভ করতে পারবা। ভিডিও লেন্দি না করার স্বার্থে তোমাদের আমি এই তো কোশ্চেনগুলো এখানে দিয়ে রাখলাম।
তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে সলভ করার ট্রাই করতে পারো। নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা কোশ্চেন একটা একটা করে সলভ করার চেষ্টা করব, বা আমাদের নেক্সট অফলাইন ক্লাসেও মূলত এটার উপর কোশ্চেন সলভ করানো হবে। আশা করছি তোমরা আসলে কনসেপ্টগুলো বুঝতে পারছো। আর এইভাবে যদি তোমরা যে কোনো সাবজেক্টের প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ওয়াইজ বুঝে বুঝে পড়ো, তোমাদের মনে রাখা সহজ হবে, আউটপুট বাড়বে। কারণ তোমাদের যাতে আউটপুট বাড়ে সেই জন্য কোন কোন জিনিসগুলোই শুধু তোমরা পড়বা আর কোন কোন জিনিসগুলো পড়বে না, সেই জিনিসগুলোকে হাইলাইট করাই হচ্ছে আমার কাজ বা আমাদের কাজ, শিক্ষকের কাজ তোমাদের জন্য পড়াটাকে সহজ করা। আর ফিকটাস একাডেমি থেকে আমাদের স্লোগানেই যেটা আছে যে লেখাপড়ার জন্য জীবন না, জীবনের জন্য লেখাপড়া। তাই লেখাপড়া সবসময় হওয়া উচিত জীবনমুখী এবং সহজ। সেই লক্ষ্যেই মূলত আমাদের পথ চলা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট কোন টপিকের উপর তোমরা এরকম আন্ডারস্ট্যান্ডিং ভিডিও চাও সেটাও জানাবে, সাথে তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর প্ল্যাটফর্মের দিকে আগাতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার ক্লাস আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।